হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। মুভি ইনসাইড বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ যেই মুভিটি আমি এক্সপ্লেন করতে চলেছি তার নাম হলো বার্ড বক্স। তো চলো শুরু করা যাক। কাহিনী শুরুতেই আমরা দেখতে পাই ম্যালোরি নামক একটি মহিলাকে, যে কিনা প্রেগনেন্ট ছিল এবং কিছুদিনের মধ্যেই তার ডেলিভারি হতে চলেছে। হঠাৎ করেই সেখানে তার বোন জেসিকা চলে আসে এবং সে জানায় যে টিভিতে খুব আজব রকমের একটি নিউজ ছড়িয়েছে। মেলোরি টিভি খুলে যখন নিউজ দেখে তখন সে জানতে পারে যে রাশিয়াতে একটি ভয়ানক রোগ ছড়িয়েছে। সেই রোগে আক্রান্ত ব্যক্তিরা নিজেদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে এবং এটি এমন একটি রোগ যা কিনা সেই ইনফেক্টেড মানুষদেরকে নিজেদেরকে শেষ করে ফেলতে বাধ্য করছে। সাংবাদিক জানিয়েছে এখনো বোঝা যাচ্ছে না যে এটি একটি রোগ নাকি ভাইরাস। শুধুমাত্র কিছু একটা দেখার পরই মানুষ খুব নির্মমভাবে নিজেদের প্রাণ নিজেরাই কেড়ে নিচ্ছে। সংবাদ মাধ্যম থেকে জানা যায় দ্রুতগতিতে এই রোগ রাশিয়া থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ছে। কিন্তু মেলোরি এই সমস্ত খবরকে ইগনোর করে জেসিকার সাথে প্রেগন্যান্সি চেক আপের জন্য হসপিটালে চলে আসে। হসপিটালের ডাক্তার মেলোরিকে জানায় যে তার বাচ্চা একদম সুস্থ আছে এবং খুব তাড়াতাড়ি সে মা হতে চলেছে। নিজের চেক আপ করিয়ে মেলোরি খুশি মনে বাড়ি ফেরার জন্য বেরিয়ে আসতে থাকে। কিন্তু হসপিটাল থেকে বেরোনোর পথে মেলোরি একটি আশ্চর্য ঘটনা দেখতে পায়। একটি মেয়ে সামনের দরজাতে তার মাথা জোরে জোরে ঠুকছিল। এই ঘটনা দেখে মেলোরি খুব ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে গাড়িতে উঠে পড়ে। মেলোরি জেসিকাকে বলতে থাকে যে তাড়াতাড়ি বাড়িতে চলো, আমার মনে হয় রাশিয়ার সেই ভয়ানক রোগটি এখানেও মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। রাস্তাঘাটেও মানুষের মধ্যে প্রচণ্ড পরিমাণে উদ্বেগ দেখা যাচ্ছিল। তারা দ্রুতগতিতে নিজের প্রাণ শেষ করে দেওয়ার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। জেসিকা এই সমস্ত ঘটনা দেখে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে থাকে। কিন্তু অবস্থা আরও বেগতিক হয়ে ওঠে। রাস্তাঘাটে গাড়িগুলোর মধ্যে অ্যাক্সিডেন্ট হতে থাকে। এই সমস্ত ঘটনা দেখে মেলোরি খুব ভয় পেয়ে যায়। আর তখনই জেসিকা ড্রাইভ করার সময় এমন কিছু দেখতে পায় যা দেখে তার চোখের রং বদলে যেতে থাকে। জেসিকা নিজের কন্ট্রোল হারিয়ে স্পিডে গাড়ি চালাতে থাকে এবং সামনে থেকে আসা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করানোর জন্য উদ্যত হয়ে ওঠে। মেলোরি অনেক চেষ্টা করে জেসিকাকে আটকাতে পারে না, কিন্তু জেসিকাকে দেখে মনে হচ্ছিল কেউ তাকে কন্ট্রোল করছিল। আর ঠিক তখনই তাদের গাড়ি সামনে থাকা একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে উল্টে যায় আর তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সৌভাগ্যক্রমে তারা দুজনেই বেঁচে যায় এবং গাড়ি থেকে বেরিয়ে আসে। গাড়ি থেকে বেরিয়ে মেলোরি নিজেকে সামলানোর আগেই দেখতে পায় জেসিকা নিজে থেকে হেঁটে গিয়ে একটি বড় চলতি ট্রাকের সামনে দাঁড়িয়ে পড়ে এবং নিজেকে শেষ করে দেয়। মেলোরি নিজের চোখের সামনে জেসিকার এরকম মৃত্যু দেখে ভীষণভাবে ভয় পেয়ে যায়। পরিস্থিতি এতই ভয়ানক ছিল যে মেলোরি নিজের বোনের মৃতদেহের কাছে পৌঁছতে পর্যন্ত পারেনি। মেলোরি দেখতে পায় রাস্তায় হাজার হাজার মানুষ নিজেদেরকে শেষ করে দেওয়ার জন্য দৌড়দৌড়ি করছে। মেলোরিও কিছু বুঝতে না পেরে তাদের সঙ্গে দৌড়তে থাকে। আর তখনই পেছন থেকে কেউ ধাক্কা দিয়ে মেলোরিকে ফেলে দেয়। তখনই দূরের থেকে একটি মহিলা তাকে সাহায্য করার জন্য তার কাছে দৌড়ে আসতে থাকে। মেলোরির কাছে পৌঁছানোর আগেই সেই মহিলাটিও এমন কিছু জিনিস দেখতে পায় যাতে করে সেও নিজের কন্ট্রোল হারিয়ে জেসিকার মতন একটি জ্বলন্ত গাড়ির মধ্যে নিজেকে ঢুকিয়ে শেষ করে দেয়। এর মধ্যে আমরা দেখতে পাই টম নামক একটি ব্যক্তি মেলোরিকে তুলে নিয়ে পাশের একটি ঘরে চলে যায়। সেই ঘরে অলরেডি কিছু মানুষজন উপস্থিত ছিল। তারাও আশেপাশের এরকম দৃশ্য দেখে ভয়ে নিজেদেরকে একটি ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। ঘরের মধ্যে উপস্থিত ব্যক্তিরা একে অপরকে বাইরে যে ঘটনা হচ্ছে তার সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু তারা কোনো কিছুই বুঝতে পারে না। তখনই তারা টিভিতে খবর দেখতে পায় যেখানে বলা হচ্ছে যে বাইরে এমন কিছু রয়েছে যা দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে এবং নিজেদের কন্ট্রোল হারিয়ে নিজেদেরকে শেষ করে দিচ্ছে। খবরে আমরা আরও জানতে পারি যে এই রোগে গোটা বিশ্ব আক্রান্ত হয়েছে এবং যারা সুস্থ রয়েছে তারা যেন নিজেদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখে, ঘরের থেকে বেরোনোর ভুল যেন তারা না করে এবং ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে দেয়। এই খবর দেখে সেই ঘরে উপস্থিত সমস্ত ব্যক্তিরা সেই ঘরের সব দরজা জানালা বন্ধ করে দেয় এবং জানালার কাচের উপরে পেপার লাগিয়ে দেয়, করে বাইরে উপস্থিত সেই রাক্ষসের নজর ঘরের মানুষদের ওপর না পড়ে। এইভাবেই 3 দিন কেটে যায়, কিন্তু তখনও পর্যন্ত তারা কিছুই বুঝতে পারছে না। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তারা সবাই ঘরেই বসেছিল। তখনই কেউ দরজায় নক করে।
বাইরে থেকে একটি মেয়ে কান্নাকাটি করে তাদের কাছে ঘরের দরজা খোলার জন্য অনুরোধ করতে থাকে। টম যখন ঘরের দরজা খুলতে যায় তখন ডাগলেস তাকে দরজা খুলতে বারণ করে, কারণ সে ভয় পাচ্ছিল যে সেই মেয়েটি ইনফেক্টেড নয় তো। তখন সেখানে মেলোরি ডাগলেসের দিকে বন্দুক বাগিয়ে টমকে দরজা খুলে সেই মেয়েটিকে ঘরে আনতে বলে। টম তখন দরজা খুলে দেয় এবং সেই মেয়েটি ভেতরে আসে। মেয়েটির নাম অলিম্পিয়া এবং সেও মেলোরির মতো প্রেগনেন্ট ছিল। ঘরের সদস্যরা যখন অলিম্পিয়াকে জিজ্ঞেস করে যে তুমি পট্টি লাগিয়ে কিভাবে এই পর্যন্ত আসলে, তখন অলিম্পিয়া জানায় তার ঘরে সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছে, তাই সে সব ঘরের দরজায় টোকা মারতে মারতে এখানে এসে উপস্থিত হয়েছে। এই কথা শুনে ডাগলেস বলে আমাদেরও খিদে অবস্থা কাহিল, কারণ আমরা সবাই এখানে 7 দিন ধরে বন্দী হয়ে রয়েছি। তারা সবাই ভাবতে থাকে যে কিভাবে খাবার আনা যায়, যদিও বা সুপারমার্কেট কাছেই রয়েছে, কিন্তু চোখ বন্ধ করে সেখানে পৌঁছানোটা খুবই মুশকিল। তখন তারা যে ঘরে রয়েছে সেই ঘরের মালিক জানায় যে তাদের ঘরের বাইরে সিসিটিভি লাগানো রয়েছে। যদি আমরা সেই সিসিটিভির মাধ্যমে রাক্ষসের লোকেশন জেনে নিতে পারি তাহলে লুকিয়ে লুকিয়ে সুপারমার্কেট পর্যন্ত যেতে পারবো। ঘরের মালিক জানায় যে আমার মনে হয় না স্ক্রিনে সেই রাক্ষসকে দেখলে আমাদের উপর কোনো এফেক্ট পড়বে, কিন্তু ঘরে উপস্থিত বাকি সদস্যরা তাকে এরকমটা করতে বারণ করে। ঘরের মালিক তখন জানায় যে আমরা যদি এইটুকু রিস্ক না নিই তাহলে আমরা ঘরে সবাই খিদের জ্বালায় মারা যাব। তার কথা শুনে ঘরের বাকি লোকেরা তার কথায় সম্মতি দেয়। তখন ঘরের বাকি সদস্যরা ঘরের মালিককে একটি চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দেয়, যাতে করে সে যদি ইনফেক্টেড হয়ে যায় তাহলে নিজের জীবন যাতে শেষ করে না দেয়। বাকি সদস্যরা ঘরের মালিককে সেই রুমের মধ্যে রেখে অন্যত্র চলে যায়। কিছুক্ষণ পর স্ক্রিনের মধ্যে আমরা একটি ছায়া দেখতে পাই, যা দেখার পর ঘরের মালিকের চেহারা বদলে যেতে থাকে। দেখতে দেখতেই তার চোখের রঙও পাল্টে যায়। কিছুক্ষণ পর সেই রুম থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসতে থাকে। সেই চিৎকার শুনে ঘরের বাকি সদস্যরা সেই রুমে যায়, কিন্তু তারা সেই রুমে পৌঁছানোর আগেই ঘরের মালিক সামনের টেবিলে নিজের মাথা জোরে ঠুকে নিজেকে শেষ করে দেয়। এই দৃশ্য দেখে বাকি সদস্যরা ভয়ে স্তব্ধ হয়ে যায় এবং তারা বুঝতে পারে বাইরে উপস্থিত রাক্ষসকে সচক্ষে দেখুক বা স্ক্রিনের মাধ্যমে দেখুক, তাকে দেখলেই মৃত্যু অবধারিত। এরপর তারা ভয়ে মনিটর স্ক্রিনকে ভেঙে দেয়, যাতে ভুলেও তাদের নজর ওই রাক্ষসের দিকে না পড়ে। এরপর আরও একদিন এভাবেই কেটে যায়, আর খিদের জ্বালায় তাদের অবস্থা করুণ হতে থাকে। তাই সুপারমার্কেটে পৌঁছানোর জন্য তারা আরও একটি প্ল্যান করতে থাকে। টম বলে জিপিএস ব্যবহার করে গাড়ির মাধ্যমে আমরা সুপারমার্কেটে পৌঁছবো। এই বলে তারা গাড়ির কাছে রং লাগিয়ে দেয়, যাতে করে মনস্টারকে তারা দেখতে না পায় বা মনস্টার তাদেরকে না দেখতে পায়। এরপর 5 জন গাড়িতে করে জিপিএস এর মাধ্যমে সুপারমার্কেটে যাওয়ার জন্য চলতে থাকে। এখানেই আমরা দেখতে পাই সারা শহর শ্মশানে পরিণত হয়েছে। চারিদিকে মৃত মানুষের দেহ পড়ে রয়েছে। কিছু দূর যেতেই তাদের গাড়ি ভাইব্রেট হতে শুরু করে। গাড়ির সেন্সর থেকে তারা বুঝতে পারে যে তাদের গাড়ির চারিদিকে সেই রাক্ষস তাদেরকে ঘিরে ফেলেছে। তবুও টম কিছুতেই থেমে থাকে না। তারা যেনতেন প্রকারে জিপিএস এর মাধ্যমে মার্কেটে পৌঁছে যায়। তারা সবাই নিজেদের চোখে পট্টি বেঁধে গাড়ি থেকে বেরোয় এবং মার্কেটের ভেতরে চলে আসে। ভেতরে এসেই তারা সেখানকার সমস্ত দরজা জানালা ঢেকে দিতে থাকে। এরপর তাড়াতাড়ি নিজেদের চোখের পট্টি সরিয়ে খাবার কালেক্ট করতে থাকে। স্টোরে তাদের প্রয়োজনীয় সমস্ত সামগ্রী উপস্থিত ছিল, যা দেখে তারা খুবই খুশি হয়ে যায় এবং তারা যে যতটা পারছিল খাওয়ার জোগাড় করছিল। এখানে আমরা দেখতে পাই টম এবং মেলোরি দুজনে দুজনের সঙ্গে কথা বলছিল এবং টম একজন ভালো মানুষ ছিল। সেই মেলোরির প্রাণ বাঁচিয়েছিল। তাদের কথা শুনে বোঝা যাচ্ছিল যে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এরপর তারা নিজেদের জন্য প্রয়োজনীয় জিনিস খুঁজে খুঁজে বের করছিল। সেখানে একটি খাঁচার মধ্যে 3টি পাখি দেখতে পায়, যাকে সে নিজের সাথে নিয়ে নেয়। আর তখনই স্টোরের দরজায় কেউ নক করতে থাকে, কিন্তু তারা কেউ ভয়ে দরজা খোলে না। তখন বাইরে থাকা সেই ব্যক্তি কান্নাকাটি করতে থাকে এবং দরজা খোলার জন্য কাতর মিনতি করতে থাকে। তার কান্না শুনে স্টোরে উপস্থিত ব্যক্তিদের দয়া হতে থাকে, সাথে তারা ভয়ও পাচ্ছিল যে বাইরের ব্যক্তিটি ইনফেক্টেড নয় তো। তাই তারা দরজা খোলার আগেই নিজেদেরকে তৈরি করে নেয়। যদি তারা বুঝতে পারে যে সেই ব্যক্তি ইনফেক্টেড তাহলে তারা তাকে মেরে ফেলবে। কিন্তু যখনই তারা দরজা খুলতে যাবে তখনই সেই ব্যক্তি জোর জবরদস্তি ভেতরে ঢোকার চেষ্টা করে এবং বলতে থাকে বাইরের রাক্ষসটি খুবই সুন্দর, তারা যেন সবাই তাকে দেখে। তার এই কথা শুনে বাকিরা বুঝতে পেরে যায় যে সেই ব্যক্তি ইনফেক্টেড, কিন্তু সেই ব্যক্তি এতটাই শক্তিশালী যে সে ঘরে উপস্থিত ব্যক্তিরা কিছুতেই তাকে বাইরে বের করতে পারছিল না। তখন
ঘরে উপস্থিত একজন সদস্য যার নাম চার্লি, সে বাকি সদস্যদের প্রাণ বাঁচানোর জন্য ইনফেক্টেড ব্যক্তিকে ধাক্কা দিয়ে নিজেও তার সাথে বাইরে চলে যায়। ইনফেক্টেড ব্যক্তিটি চার্লিকে নির্মমভাবে হত্যা করে, আর এভাবেই চার্লি বাকি সদস্যদের প্রাণ বাঁচাতে নিজের প্রাণ বলি দেয়। এরই মধ্যে ম্যালোরি লক্ষ্য করে যে মনস্টার যখন তাদের খুব কাছাকাছি ছিল তখন পাখিগুলো খুব চিৎকার চেঁচামেচি করছিল। এরপর বাকি 4 জন খাবার নিয়ে ফিরে আসে। চার্লির বলিদানের কথা শুনে বাকি সদস্যরা খুবই দুঃখী হয়। এরপর রাত হয়ে গেলে সবাই নিজের নিজের রুমে চলে যায়, আর ঠিক তখনই বাইরের দরজায় কেউ নক করে। অলিম্পিয়া যখন জানতে পারে যে বাইরে কেউ রয়েছে, তখন সে কিছু চিন্তাভাবনা না করেই সেই অচেনা ব্যক্তিকে ঘরে ঢুকিয়ে নেয়। কিন্তু তখনই ম্যালোরি তাকে দেখে ফেলে এবং সেই ব্যক্তিকে গুলি করার হুমকি দিতে থাকে। চিৎকার শুনে ঘরের বাকি সদস্যরাও তাদের রুম থেকে বাইরে বেরিয়ে আসে। অচেনা ব্যক্তিকে দেখে তারা ভয় পেয়ে যায় এবং অলিম্পিয়াকে তারা বকাবকি করতে থাকে যে তুমি কেন এই ব্যক্তিকে ঘরে ঢুকতে দিলে। অলিম্পিয়া তখন জানায়, বাইরে থাকার কষ্ট কি তা আমি জানি, তাই আমার এই ব্যক্তির ওপরে দয়া হয়েছিল, তাই তাকে ঘরে নিয়ে এসেছি। অলিম্পিয়া যাকে ঘরে ঢুকিয়েছিল তার নাম ছিল গ্যারি। সে জানায় তার ঘরে কিছু সাইকো ব্যক্তি ঢুকে পড়ে, যারা আমার বন্ধুদের চোখ থেকে জোর করে পট্টি খুলে দিয়েছে এবং ওই রাক্ষসকে দেখিয়ে দিয়েছে, আর এই রাক্ষসকে দেখতেই তারা সবাই নিজেদেরকে শেষ করে দিয়েছে। আমি কোনোভাবে পালিয়ে নিজেকে বাঁচিয়ে এখানে এসে পৌঁছেছি। এখানে আমরা জানতে পারি যে রাক্ষসটি বাইরে রয়েছে তাকে যদি কেউ একবার দেখে ফেলে তাহলে সেই রাক্ষসটি সেই মানুষকে এমন কিছু দেখায় যা দেখে সেই মানুষটি ভয় পেয়ে যায়। অর্থাৎ সেই রাক্ষসটি সেই মানুষটিকে তার জীবনের সবচেয়ে বড় কষ্টের দৃশ্য অথবা লোকসানের দৃশ্য দেখায়, যা সেই ব্যক্তি সহ্য করতে পারে না এবং নিজেকে শেষ করে দেয়। এখানে গ্যারি আরও অনেক কিছুই বলতে থাকে যে তার ঘরে উপস্থিত সাইকো ব্যক্তিদের চোখে কোনো পট্টি ছিল না, কারণ তারা সেই রাক্ষসকে দেখে খুবই খুশি হচ্ছিল। গ্যারির এই কথা শুনে আমরা বুঝতে পারি যে রাক্ষস সেই ব্যক্তিকে মারতে পারে না যেই ব্যক্তি তার নিজের জীবনে গভীর দুঃখে নিমজ্জিত। যেই ব্যক্তি নিজেই ডিপ্রেশনে রয়েছে তাকে রাক্ষস তার মায়াজালে বশ করতে পারে না, তবে তাকে নিজের গোলাম বানায়। আর এই গোলামরা মানুষের বেশে থেকে অন্যান্য ব্যক্তিকে শিকার করতে রাক্ষসকে সাহায্য করে। এবার গ্যারি রাক্ষসের গোলাম নাকি নন ইনফেক্টেড ব্যক্তি সেটা তো আমরা পরবর্তীতে বুঝতে পারবো। তার এই সমস্ত কথা শুনে ঘরের বাকি সদস্যরা গ্যারিকে সেই ঘরে থাকতে পারমিশন দিয়ে দেয়, কিন্তু ডাগলেস গ্যারিকে কিছুতেই বিশ্বাস করতে পারে না এবং সে বন্দুক নিয়ে গ্যারিকে বাইরে চলে যাওয়ার জন্য ধমকি দিতে থাকে। আর তখনই শ্যারলা পিছন থেকে এসে একটি ফুলের টব দিয়ে ডাগলাসের মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয় এবং সবাই মিলে তাকে একটি ঘরের মধ্যে বন্ধ করে দেয়। গ্যারি সবাইকে ধন্যবাদ জানায়। এর পরের দিন হঠাৎ করে অলিম্পিয়া এবং ম্যালোরি দুজনেরই একসাথে লেবার পেন উঠে যায়। টম এবং স্যারলা তাদের দুজনকে উপরের ঘরে নিয়ে যায়, কিন্তু গ্যারি নিচেই ছিল এবং সে খুব আজব টাইপের ব্যবহার করতে শুরু করে। সেই রাক্ষসের অনেকগুলো ছবি নিয়ে টেবিলের উপরে সাজাতে শুরু করে। এরপর গ্যারির চোখ দেখে আমরা বুঝতে পারি যে সেও রাক্ষসের কন্ট্রোলে রয়েছে। এর মধ্যেই ম্যালোরি এবং অলিম্পিয়া বাচ্চা প্রসব করে। অলিম্পিয়া কন্যা সন্তানের জন্ম দেয় এবং ম্যালোরি পুত্র সন্তান প্রসব করে। অন্যদিকে নিচে খাঁচায় বন্দি পাখিরা ছটফট করতে থাকে। তখন গ্যারি খাঁচাটিকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেয় এবং জানালায় যে পেপার লাগানো ছিল সেগুলোকে খুলে ফেলে। ডাগলেস গ্যারির এখানে আচরণ দেখে বুঝতে পারে যে সেও রাক্ষসের একটি গোলাম, যে কিনা রাক্ষসকে দেখে মরে না, রাক্ষসের কথায় অন্যকে মেরে ফেলার জন্য জাল বিছায়। তখন ডাগলেস চিৎকার করে বলতে থাকে যে আমি বলেছিলাম যে একে ঘর থেকে বের করে দাও, কিন্তু আমার কথা তখন কেউ শোনেনি। ডাগলেসের চিৎকার শুনে টম সেখানে চলে আসে, আর তখনই গ্যারি পেছন থেকে এসে টমকে মাথায় মেরে অজ্ঞান করে দেয়। এরপর গ্যারি ডাগলেসকে মারার জন্য তার দিকে যখনই এগোতে থাকে তখনই তার কানে বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসে। গ্যারি তখন ডাগলেসকে ছেড়ে উপরের ম্যালোরি এবং অলিম্পিয়ার ঘরে যেতে থাকে। সেখানে গিয়ে গ্যারি জানালা থেকে সমস্ত পেপার সরিয়ে দেয়, আর যখনই অলিম্পিয়া জানালা দিয়ে বাইরের দিকে তাকায় তখনই সে রাক্ষসের কন্ট্রোলে চলে আসে। সব দেখে ম্যালোরি বুঝতে পারে যে অলিম্পিয়া এবার নিজেকে যে কোনোভাবে শেষ করবেই, তাই ম্যালোরি অলিম্পিয়ার কাছ থেকে তার বাচ্চাকে ছিনিয়ে নেয়, আর তখনই অলিম্পিয়া জানালা দিয়ে ঝাঁপ দিয়ে নিচে পড়ে নিজেকে শেষ করে ফেলে। এরপর গ্যারি শ্যারলার চোখ জোর করে খুলিয়ে শয়তানকে দেখিয়ে দেয়। ফলস্বরূপ শ্যারলাও ইনফেক্টেড হয়ে নিজের কন্ট্রোল হারিয়ে নিজেকে শেষ করে ফেলে।
সবাইকে মেরে গ্যারি ম্যালোরির দিকে হাত বাড়ায়। ম্যালোরি একটি চাদর দিয়ে নিজেকে এবং দুটো বাচ্চাকে ঢেকে রাখে, তাই এখনো পর্যন্ত তারা ঠিক ছিল। কিন্তু গ্যারি তাদের চাদর সরিয়ে তাদেরকে উস্কাতে থাকে। তখনই ডাগলেস তার বন্দুক নিয়ে সেখানে পৌঁছে যায় এবং নিজের চোখ বন্ধ করে গ্যারিকে শ্যুট করার চেষ্টা করে। কিন্তু গ্যারি বুঝতে পারে যে চোখ বন্ধ করে সে তাকে দেখতে পাবে না, আর সেই সুযোগের ফায়দা নিয়ে গ্যারি ডাগলেসকে নিয়ে ওপর থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়, সাথে নিজেও পড়ে যায়। গ্যারি একটি সিজার দিয়ে ডাগলেসকে মেরে ফেলে। এরই মধ্যে টমের জ্ঞান ফিরে আসে এবং সে কোনোভাবে বন্দুক দিয়ে গ্যারিকে মেরে ফেলে। এরপর টম উপরে গিয়ে ম্যালোরিকে শান্ত করে। এখানে আমরা দেখতে পাই শুধুমাত্র টম, ম্যালোরি এবং দুটো বাচ্চা জীবিত রয়েছে। এরপর 5 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ম্যালোরি এবং টম তারা একসাথেই থাকে এবং বাচ্চাগুলো বড় হয়ে গেছে, কিন্তু বিপদ এখনো কাটেনি। রাক্ষসের কন্ট্রোলে থাকা ব্যক্তিরা এখনো ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, যারা কিনা নন এফেক্টেড ব্যক্তিদের মেরে ফেলে। তারা 5 বছর ধরে এভাবেই লুকিয়ে চুরিয়ে জীবন কাটাচ্ছে। ম্যালোরি তার দুটো বাচ্চাকেই পরিস্থিতির সঙ্গে লড়াই করে বাঁচার টেকনিক শিখিয়ে দিয়েছিল। একদিন রেডিওতে এক ব্যক্তির আওয়াজ শোনা যায়, যার নাম রিক। সে বলে যে আমরা যেখানে রয়েছি সেই জায়গা পুরোপুরিভাবে সুরক্ষিত। এখানে আমাদের একটি কলোনি আছে। এই কলোনিতে বেঁচে থাকার জন্য সমগ্র সামগ্রী উপস্থিত রয়েছে। রিক বলে, যদি তোমরা এখানে আসতে চাও তাহলে নদীর ধারা ধরে এখানে এসো। যেখানে নদীর গতি সবচেয়ে বেশি হবে সেখানেই পাশের জঙ্গলে আমাদের কলোনি আছে। সেখানে অনেক পাখি রয়েছে যাদের আওয়াজ শুনে তোমরা আমাদেরকে খুঁজে পাবে। এটাও জানিয়ে দেয় যে নদীর ধারা ধরে তাদের কাছে পৌঁছতে 2 দিন লাগবে। রিকের কথায় ভরসা পেয়ে টম সেখানে যেতে চাইছিল, কিন্তু ম্যালোরি সেখানে যেতে ভয় পাচ্ছিল। সে বলছিল, এরকমটাও তো হতে পারে যে ওই মানুষগুলো হয়তো ইনফেক্টেড, যারা কিনা আমাদেরকে এখান থেকে বের করে মেরে ফেলতে চায়। রাতে টম ম্যালোরিকে বোঝাতে থাকে, যদি আমাদের বেঁচে থাকতে হয় তাহলে আমাদেরকে এখান থেকে বেরিয়ে ওখানে যেতেই হবে। কতদিন পর্যন্ত আমরা এভাবে অন্ধের মতো বেঁচে থাকব? পরের দিন যখন টম এবং তার পরিবার কিছু জরুরি জিনিসপত্র আনতে যাবে, তখনই তারা দেখতে পায় ইনফেক্টেড ব্যক্তিরা তাদের উপর হামলা করতে চলে এসেছে। টম তখন ম্যালোরিকে বোঝাতে থাকে যে এটাই হলো এখান থেকে বেরিয়ে যাওয়ার আদর্শ সময়। আমি তাদেরকে কথায় ব্যস্ত রাখবো, আর সেই সুযোগে পেছনের দরজা দিয়ে তোমরা এখান থেকে চলে যাবে আর রেডিওতে বলা জায়গায় পৌঁছে যাবে। কিন্তু ম্যালোরি টমকে একা ছেড়ে কিছুতেই যেতে চায় না। তখন টম ম্যালোরিকে বোঝাতে থাকে যে আমাদের বেঁচে থাকতে হলে যে কোনো কাউকে জীবন বলিদান দিতেই হবে। এরপর টম ম্যালোরি এবং বাচ্চাদেরকে পিছনের দরজা দিয়ে বের করে দেয় এবং নিজে চোখে পট্টি বেঁধে হাতে বন্দুক নিয়ে ইনফেক্টেড ব্যক্তিদের সামনে হাজির হয়। তারা টমকে তার চোখের বাঁধন খুলে ফেলতে বলে, কিন্তু টম তাদেরকে নিজের কথায় ব্যস্ত রাখার চেষ্টা করে যাতে ম্যালোরি বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে যেতে পারে। কিন্তু তখনই তারা ম্যালোরিকে সেখান থেকে যেতে দেখে ফেলে। এবার সেই ব্যক্তিরা ম্যালোরিকে ধরতে যাবে, তার আগেই টম অন্ধের মতন গুলি চালিয়ে ইনফেক্টেড ব্যক্তিদের মধ্যে 2 জনকে মেরে ফেলে এবং নিজেও আহত হয়ে যায়। টম এবার বুঝতে পারে যে এভাবে চোখের বাঁধন রেখে সে তাদেরকে মারতে পারবে না, তাই সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের চোখের বাঁধন খুলে ফেলে, বাকি 2 জনকেও মেরে ফেলে। এবার শুধু একজন সাইকো ব্যক্তি জীবিত ছিল। টম যখনই তাকে মারতে যাবে তখনই সেই রাক্ষস সেখানে চলে আসে এবং টমকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। কিন্তু পুরোপুরি নিজের কন্ট্রোল হারানোর আগেই টম বন্দুক দিয়ে ওখানে উপস্থিত শেষ ব্যক্তিটিকেও মেরে ফেলে এবং সেই বন্দুক দিয়ে নিজেকেও শেষ করে ফেলে। অন্যদিকে গুলির আওয়াজ শুনে ম্যালোরি বুঝতে পারে যে টম আর জীবিত নেই। টমের মৃত্যুতে ম্যালোরি ভেঙে পড়ে এবং খুব কাঁদতে থাকে, কারণ এই চরম মুশকিল মুহূর্তে টম যদি তার পাশে না থাকতো তাহলে সে আর জীবিত থাকতো না। এরপর রেডিওতে বলা ঠিকানায় পৌঁছানোর জন্য সে নিজেকে তৈরি করতে থাকে। সে বাচ্চাদেরকে বোঝাতে থাকে যে এই পথ খুবই কঠিন হতে চলেছে, কিন্তু যদি আমরা জীবিত থাকতে চাই তাহলে আমাদেরকে ওখানে পৌঁছতেই হবে। আর এটাও বলে যে যা কিছুই হয়ে যাক, তারা যেন কোনোভাবেই তাদের চোখের বাঁধন না খোলে, নয়তো তারা মারা যাবে। এরপর ম্যালোরি নিজের চোখে এবং বাচ্চাদের চোখে পট্টি বেঁধে নদীর দিকে এগোতে থাকে এবং দড়ির সাহায্যে নদীর ঘাট পর্যন্ত পৌঁছে যায়। একটি বোটের সাহায্যে ম্যালোরি নদীর ধারা বরাবর এগোতে থাকে এবং সুপারমার্কেটে পাওয়া সেই পাখিগুলোকেও নিজের সাথে নিয়ে নেয়। কয়েক ঘন্টা চলার পর ম্যালোরি রেডিওর সাহায্যে কলোনির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। ঠিক তখনই খাঁচায় বন্দি পাখিগুলো ছটফট করতে শুরু করে, আর তখনই এক ভয়ঙ্কর শব্দ ম্যালোরিকে বারবার ডাকতে থাকে। কিন্তু ম্যালোরি সমস্ত কিছুকে ইগনোর করে এগিয়ে যেতে থাকে।
কিছু দূর এগোতেই সেই ভয়ঙ্কর শব্দ ম্যালোরির আরও কাছাকাছি আসতে থাকে। এরপর আমরা দেখতে পাই একটি ব্যক্তি ম্যালোরির কাছাকাছি এসে তাকে বলতে থাকে যে তুমি তোমার চোখের বাঁধন খুলে ফেলো, তুমি এখানে সেফ আছো আর আমার কাছে খাওয়ারও আছে। কিন্তু ম্যালোরি একটি চাদর দিয়ে বাচ্চাদেরকে ঢেকে নিজের হাতে থাকা বন্দুক দিয়ে চারিদিকে শ্যুট করতে থাকে, যাতে করে সেই ব্যক্তি বুঝতে পারে যে ম্যালোরি কিছুতেই নিজের পট্টি খুলবে না। তাই সেই ব্যক্তি বোটের কাছে এসে ম্যালোরির উপর হামলা করে আর জোর করে ম্যালোরির চোখের বাঁধন খোলার চেষ্টা করে। আর এই ব্যক্তিও গ্যারির মতন কথা বলতে থাকে যে তুমি তোমার চোখের বাঁধন খুলে রাক্ষসকে দেখো, সে খুব সুন্দর। কিন্তু ম্যালোরি নিজেকে বাঁচানোর জন্য একটি হাতিয়ার দিয়ে সেই ব্যক্তির উপরে সজোরে আঘাত করে এবং তাকে মেরে সেখান থেকে বেরিয়ে যায়। এইভাবে চলতে চলতে ম্যালোরি 24 ঘন্টা পার করে ফেলেছে, ফলে তারা খুবই ক্লান্ত হয়ে পড়ে। তখনই হঠাৎ করে তাদের বোট একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়, আর তাতে ম্যালোরির ছেলে এবং তাদের সাথে উপস্থিত খাবার জলের মধ্যে পড়ে যায়। ম্যালোরি নিজের ছেলেকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু তাদের কাছে যে খাবার ছিল তা জলে ভেসে চলে যায়। ম্যালোরি খুব চিন্তায় পড়ে যায়, কারণ তাদের কাছে যদি খাবার না থাকে তাহলে তারা খিদের জ্বালায় মরে যাবে। তাই খাবার খোঁজার জন্য ম্যালোরি নিজেদের বোটকে নদীর কিনারে নিয়ে আসে। খুঁজতে যাওয়ার আগে ম্যালোরি বাচ্চাদেরকে বলে যায়, যা কিছু হয়ে যাক তোমরা বোটের থেকে বাইরে বের হবে না এবং নিজেদের চোখের পট্টি কিছুতেই খুলবে না। এরপর ম্যালোরি একটি দড়ি বেঁধে জঙ্গলের ভেতর দিয়ে খাবার খুঁজতে খুঁজতে একটি ঘরের মধ্যে এসে পৌঁছায়। সেই ঘরের মধ্যে ম্যালোরি খাওয়ার জিনিস খুঁজে পেয়েও যায়, কিন্তু সেখান থেকে যখনই ম্যালোরি বের হতে থাকে তখনই সেই রাক্ষস তার পিছনে পড়ে যায় এবং মানুষের ভাষায় তাকে ডাকতে থাকে। ম্যালোরি অন্ধের মতো গুলি চালাতে থাকে এবং দ্রুতগতিতে সেখান থেকে চলে যেতে থাকে। গুলির আওয়াজ শুনে অলিম্পিয়ার মেয়ে দড়ি দিয়ে নিজেকে বেঁধে নৌকা থেকে বেরিয়ে আসে। ম্যালোরিকে খোঁজার জন্য চলতে চলতে সে সোজাসুজি শয়তানের খপ্পরে পড়ে যায়, কিন্তু তখনই ম্যালোরি তাকে টেনে নিজের কাছে নিয়ে আসে এবং খুব বকাবকি করতে থাকে যে আমি তোমাকে বলেছিলাম যা কিছু হয়ে যাক নৌকা থেকে কিছুতেই নামবে না। এরপর আবারও ম্যালোরি সেখান থেকে নৌকা করে চলে যায়। 42 ঘন্টা হয়ে গেল তারা এক নাগারে নদীপথে চলছে। এরপর ম্যালোরি বাচ্চাদেরকে বোঝাতে থাকে যে এবারে নদীতে ঢাল পথ আসবে, তাই আমাদেরকে খুব শক্ত করে নৌকোকে ধরে রাখতে হবে। কিছু দূর যেতেই নদীর গতি তীব্র হতে থাকে এবং তারাও শক্ত করে নৌকো ধরে রাখে, কিন্তু রাস্তা এতটাই ভয়ানক ছিল যে তাদের বোট উল্টে যায় এবং 3 জনেই জলে পড়ে যায়। ম্যালোরি নিজের ছেলেকে তো খুঁজে পেয়ে যায়, কিন্তু অলিম্পিয়ার মেয়ে ভাসতে ভাসতে নদীর সাইডে জমিতে গিয়ে ওঠে। অলিম্পিয়ার মেয়ের গলার আওয়াজ পেয়ে ম্যালোরি তার কাছে পৌঁছে যায়, আর এইভাবেই তারা তাদের সবচেয়ে মুশকিল সফর শেষ করে। তাদের গন্তব্যস্থল খুব কাছেই ছিল। জঙ্গলের পথ ধরে কিছু দূর এগোতেই তারা পাখির ডাক শুনতে পায়, যেরকমটা কিনা রেডিওতে রিক তাদেরকে বলেছিল। পাখিদের আওয়াজ শুনে সেই ডিরেকশনেই তারা যেতে থাকে, আর তখনই রাক্ষসও তাদের সামনে চলে আসে। রাক্ষস তাদের চোখের বাঁধন খোলার জন্য তাদেরকে উস্কাতে থাকে, কিন্তু ম্যালোরি বাচ্চাদেরকে বোঝায় কোনো রকম আওয়াজের দিকে কোনো কান দেবে না, সোজা চলতে থাকো। আর এভাবেই চলতে গিয়ে হঠাৎ করে ম্যালোরি একটি গর্তে পড়ে যায় এবং তার জ্ঞান হারিয়ে যায়। বাচ্চারাও খুব ভয় পেয়ে যায় যে তাদের মা কোথায় গেল। বাচ্চাগুলো ম্যালোরিকে এদিক ওদিক খুঁজতে থাকে, আর অন্যদিকে সুযোগ বুঝে শয়তান ম্যালোরির গলার আওয়াজ নকল করে বাচ্চাদেরকে তাদের চোখের থেকে বাঁধন খুলতে বলে। অবুঝ বাচ্চারা শয়তানের আওয়াজকে ম্যালোরির আওয়াজ ভেবে নিজেদের চোখের বাঁধন যেই আলগা করতে যাবে ঠিক তখনই ম্যালোরির জ্ঞান ফিরে আসে, আর সে চিৎকার করে বাচ্চাদের বলতে থাকে যে চোখের বাঁধন খুলবে না, এবং বাচ্চাদের গলার আওয়াজ শুনে তাদের কাছে ম্যালোরি পৌঁছে যায়। এরপর ম্যালোরি পাখিদের আওয়াজকে ফলো করে বাচ্চাদেরকে নিয়ে সেই দিকেই যেতে থাকে। তাদের পিছন পিছন শয়তানও আসতে থাকে এবং যাতে তারা কলোনিতে পৌঁছাতে না পারে তার জন্য সব রকম প্রচেষ্টা করতে থাকে, কিন্তু শয়তানের সব রকম প্রচেষ্টাকে উপেক্ষা করে ম্যালোরি কলোনিতে পৌঁছে যায় এবং তাদেরকে অনুরোধ করতে থাকে তাড়াতাড়ি দরজা খুলে যাতে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। তারা তাদেরকে ভেতরে নিয়ে আসে এবং সবার প্রথমে তাদের চোখের পরীক্ষা করতে থাকে যে তারা ইনফেক্টেড কিনা। যখন তারা কনফার্ম হয় যে এই 3 জন ইনফেক্টেড নয়, তখন তারা তাদেরকে কলোনির ভেতরে নিয়ে আসে। তখন তার চোখের বাঁধন খুলে দেখতে পায় যে এটি একটি অন্ধদের স্কুল, যেখানে কিনা বেশিরভাগ মানুষই চোখে দেখতে পায় না। এই কারণের জন্যই সেই রাক্ষস তাদেরকে কোনো ক্ষতি করতে পারেনি। এখানেই ম্যালোরির সঙ্গে দেখা হয় রিকের, যে কিনা রেডিওর থ্রুতে টম এবং ম্যালোরিকে এই জায়গা সম্পর্কে বলেছিল। এখানে প্রচুর পাখি পালন করা হয় যাতে করে তারা আগাম বিপদের সংকেত পেতে পারে। ম্যালোরিও তার সঙ্গে আনা পাখিগুলোকে আজাদ করে দেয়। আর এখানেই এই কাহিনী সমাপ্ত হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটি লাইক করে দিও। ফিরে আসছি নতুন কোনো একটি ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো।